কোন মানের জন্য দুটি ভেক্টর সমান্তরাল। এই 8কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2, 2 এর 2 দিয়ে গুণ করবেন, তখন m এর মান হয়ে যাবে 4। বা আপনি এই জায়গা থেকে যদি m এর মান বের করতে চান তাহলে 6কে 3 দিয়ে ভাগ করবেন, হবে কত 2, এবং 2কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 4। আপনি এই জায়গাতেই চিন্তা করে ওইভাবে বের করে ফেলতে পারেন। জেডি কনভার্স একাডেমির পক্ষ থেকে অভিনন্দন, আমি মেহেদি হাসান। আপনারা যারা এইচএসসি পরীক্ষা দিবেন বা বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন দিবেন, তাদের জন্য কিছু কমন কোশ্চেন, আপনি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে আপনি একটি না একটি কোশ্চেন পাবেন এই সম্পর্কে। যেমন দুটি ভেক্টর লম্ব কিনা, বা কোন ভেক্টরের জন্য এই দুটি ভেক্টর লম্ব, বা দুটি ভেক্টর সমান্তরাল কিনা, বা কোন মানের জন্য দুটি ভেক্টর সমান্তরাল, আর অংশক, উপাংশক, লম্ব বিক্ষেপ, এই বিষয়টাতে সবারই কম বেশি প্রবলেম থাকেই থাকে। আর আপনি প্রশ্ন ব্যাংক সলভ করে দেখুন, এই ব্যাপারে যদি আপনি ভেক্টরের অধ্যায়টি খুলেন তাহলে এই ব্যাপারে একটি হলেও কোশ্চেন পাবেনই, প্রতি বছরই বারবার আসে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি বইয়ের এক্সারসাইজগুলো করতে চান তাহলে দেখবেন ম্যাক্সিমাম এক্সারসাইজই হলো এগুলোর উপর ভিত্তি করে। তাহলে আপনাকে এই 4টি জিনিস কিন্তু ভালোভাবে জানা দরকার। সেই জন্য আমি এখন আপনাদেরকে দুটি পার্টে, এই জন্য আমি দুটি ভিডিও বানাবো। একটি হলো লম্ব এবং সমান্তরাল নিয়ে, আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন এইখানে বোঝানোর চেষ্টা করব ডিটেলসে। দেন আমি পরবর্তী ভিডিওতে লম্ব, অভিক্ষেপ, উপাংশ, অংশ, এই দুটি বিষয় নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি দেখলে আপনি লম্ব এবং সমান্তরাল এই ধরনের কোশ্চেনের 2 টাইপের কোশ্চেন আনসার করতে পারবেন। একটি হলো সিকিউ আর একটি হলো এমসিকিউ। আপনি যদি সৃজনশীল আনসার করতে চান তাহলে আপনাকে একটু লং প্রসেসে যেতে হবে, এবং লং প্রসেসের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে একটা ব্রড কোশ্চেন আনসার করতে হবে। আর যদি আপনি এমসিকিউর ক্ষেত্রে যান তখন দেখা গেছে আপনার যেটা 1 পেজ বা 2 পেজের কোশ্চেনের আনসারটি ছিল ওইটাকে আপনাকে অটোমেটিক ওই জায়গা থেকে কোনো কিছু না লিখে আনসার দিয়ে দিতে হবে। তাহলে আপনি এটা কিভাবে করতে পারবেন সেই বিষয়টি আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখাবো। এই 4টি জিনিস আমাকে জানতে হলে, আমাকে সবচেয়ে বেশি এই 4টি জিনিস জানতে হলে আমাকে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে তা হলো ভেক্টরের গুণন। আমি যদি ভেক্টরের গুণন না পড়ি, আমি ভেক্টরের গুণন সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আমি কখনোই ভেক্টরের এই 4টি কোশ্চেন আনসার করতে পারবো না। তাই আমি আপনাদেরকে এই ভেক্টরের গুণন সম্পর্কে একটু রিপিট করতেছি। আপনারা যারা পারেন তারা অবশ্যই আরেকবার দেখে নিন, আর যারা পারেন না তারা অবশ্যই আমার এই ভেক্টরের গুণনের সূত্রগুলো দেখে নিন। আর গুণনের জন্য আমি একটা বিস্তারিত টিউটোরিয়াল করেছি, সেটা অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করে আপনি ওই জায়গা থেকে ওই ভেক্টরের গুণন ভিডিওটি দেখে আসুন। এখন আমি ভেক্টরের গুণনের কিছু সূত্র লিখতেছি। নর্মালি ভেক্টরের গুণন যদি আমরা করতে চাই, ধরুন সাপোজ দুটি ভেক্টর নিলাম, একটি ভেক্টর এ আরেকটি ভেক্টর নিলাম বি। এই দুটি ভেক্টরকে আমি গুণ করতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে গুণ করতে পারি? তাহলে আমি দুটি ভেক্টরের মান দিয়ে দিলাম। আমি ধরুন দুটি ভেক্টরকে আমি প্রকাশ করে দিচ্ছি এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে। আমি এইখানে বি ভেক্টরের পরিবর্তে আমি এটা করে দিচ্ছি বি এক্স আই, বি ওয়াই জে, বি জেড কে। এখন দেখুন এই দুটি ভেক্টরকে আমি কিভাবে গুণ করতে পারি। এই দুটি ভেক্টরকে গুণ করার দুটি প্রসেস রয়েছে, আমরা ভেক্টর গুণনের ক্ষেত্রে দেখেছি। একটি হলো ডট গুণফল, আরেকটি হলো ক্রস গুণফল। আপনার এই ডট গুণফল এবং ক্রস গুণফল এই বিষয়টা কিন্তু জানতে হবে। তাহলে দেখুন এই ডট গুণফল আমরা যখন এটার করব তাহলে আমি কিভাবে ডট গুণফলটা করতে পারি। আমি যদি ডট গুণফল করতে চাই তাহলে ফার্স্টেই এ ভেক্টর ডট দিয়ে আমি বি ভেক্টর দিব, তারপরে আমি এদের সহগগুলো গুণ করে লিখে দিব। এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড। এই সূত্র দিয়ে কিন্তু আমি ডট গুণফল করে ফেলতে পারি। ঠিক অনুরূপভাবে যদি আমি ক্রস গুণফল করতে চাই তাহলে আমি ক্রস গুণফলটা কিভাবে করব? ক্রস গুণফলটা হবে আমি এ ভেক্টর দিব, ক্রস চিহ্ন দিয়ে আমি বি ভেক্টর দিব, তারপর আমি একটা ভেক্টর রাশি নিয়ে নেব। ভেক্টর রাশি হলো আই জে কে।
দেন আমি এদের সহগগুলো লিখব ax ay az, যার পূর্বে যা ছিল তাকেই লিখব। i এর পূর্বে ছিল ax, j এর পূর্বে ছিল ay, k এর পূর্বে ছিল az। তাহলে সেমভাবে b এরটা লিখে নিলাম আমি। এখন এটাকে আমি নির্ণায়কের মাধ্যমে সমাধান করব। সমাধান করলে অবশ্যই একটি ভেক্টর রাশি পাবো। আমি এই দুটো গুণ কেন করেছি? আমি ডট গুণ করেছি শুধু মান বের করার জন্য। আপনি এখানে দেখুন শুধু মান বের হবে। আপনি যদি দুটি উদাহরণ নেন তাহলে আপনি এটার ডিটেলস বুঝতে পারবেন। আমি দুটি উদাহরণ নিয়ে নিচ্ছি। ধরুন সাপোজ একটি ভেক্টর নিলাম আমি 2i প্লাস 3j প্লাস 5k। তারপর আমি আরেকটি ভেক্টর নিলাম বি ভেক্টর 3i প্লাস 6j প্লাস 3k। তাহলে দেখুন এটার আমি শুধু মান কিভাবে বের করব? জাস্ট এই জায়গায় গুণ করে দেব 2 ইন্টু 3, তারপরে এটার নিচে করে দেব 3 ইন্টু 6, তারপরে এটার নিচে করে দেব 5 ইন্টু 3। এভাবে কিন্তু আমি শুধু মান বের করতে পারি, কারণ এদের গুণফলে যেটা হবে নর্মালি এ ডট বি সেই ক্ষেত্রে হবে 6 প্লাস 3 ইন্টু 6 18, তারপরে 15, 5 ইন্টু 3। দেখুন তো এটা শুধু একটা মান বের হয়েছে কিনা? হ্যাঁ, আমরা ডট গুণফলে শুধু মান পাবো। আর এই ক্রস গুণফল যখন আমি নির্ণায়কের মাধ্যমে ডিটেলসে করব তখন এটা পাবো মান প্লাস দিক, মান প্লাস দিক, কারণ আমার এইখানে এই আই জে কে এগুলো কিন্তু থেকে যাবে। তাহলে আমি এই প্রসেসটা করতে পারি এই দুটো জিনিসের মাধ্যমে। একটি হলো ডট গুণফলে আমরা শুধু মান বের করতে পারবো, এবং ক্রস গুণফলে মান প্লাস দিক আমি এটা ক্যালকুলেশন করে বের করতে পারবো। আবার আরেকটি ব্যাপার হলো যদি এদের মধ্যবর্তী কোণ বলা থাকে, যেমন এইখানে আমরা জাস্ট দুটি ভেক্টরের গুণের কথা বলেছি, এই দুটি ভেক্টর কোন দিকে আছে এটা কিন্তু আমরা বলিনি। এখন যদি আমি বলে দেই এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি। এখন আপনাকে গুণ করতে বলা হলো, আপনাকে ডট গুণফল করতে বলা হলো এবং ক্রস গুণ করতে বলা হলো। ডট গুণ মানে স্কেলার গুণ, কারণ শুধু মান পাবো, আর ক্রস গুণ মানে ভেক্টর গুণ, মানের সাথে আমরা দিক পাবো। তখন আপনাকে বলল এটা এটার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখন এদের গুণ করে দেখাও। তখন আপনি ডট করেন আর ক্রস করেন, এই দুটো নিয়মে কিন্তু করতে পারবেন না, কারণ এইখানে কোণের মানটা আপনাকে ইউজ করতে হবে। আপনি যদি কোণের মান ইউজ করতে চান তাহলে এখানেও পারবেন না, এখানেও পারবেন না। তাহলে আপনাকে আরেকটা সিস্টেমে যেতে হবে, সেটা হলো এ ডট বি, এটার ক্ষেত্রে লিখবেন এ বি কস থিটা, আর এটার ক্ষেত্রে দিবেন এ ক্রস বি এর ক্ষেত্রে এ বি সাইন থিটা। এখন দেখুন এই জায়গায় আমরা এ এর মান বসাবো, বি এর মান বসাবো, এবং কসের জায়গায় থিটা এর মান বসাবো কসের পরে। কারণ এখানে এ এর মান কিভাবে বের করবো আমরা জানি, একটা সমীকরণ থেকে কিভাবে মান বের করতে হয়। নর্মালি একটা এ ভেক্টরকে আমরা যদি মডুলাস দেই তাহলেই এটার মান বের হয়ে যাবে। যখনই আমি এ ভেক্টরকে মডুলাস দিব তখন ওই মডুলাস আর এরো চিহ্ন পরিবর্তন হয়ে শুধু এ হয়ে যাবে। এখন এই এ সমান সমান আমরা কিভাবে লিখতে পারি? রুট ওভার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার। আমি কিন্তু এইভাবে যে কোনো ভেক্টরের একটি মান বের করে ফেলতে পারি, সেই মানটা বসাবো। দেন বি এর ক্ষেত্রে সেম সূত্র দিয়ে আমি বি এর মানটা এই জায়গায় বসাবো, তারপর cos 30 ডিগ্রি বসিয়ে আমি একটা মান পাবো ক্যালকুলেশন করে। দেন দেখুন তো এটাও কিন্তু একটি মানই পাচ্ছি, তার মানে সেটা আমার ডট গুণফল। এখন একটা কোশ্চেন কিন্তু থাকে, সাইনের ক্ষেত্রে যখন আমি এ বি সাইন থিটা লিখতেছি তখন শুধু মান পাচ্ছি, এইখানে কিন্তু কোনো দিক আমি পাচ্ছি না। দেখুন কিভাবে দিক পাচ্ছি না, এ এর মান আমি এই জায়গায় বসাবো, বি এর মান এই জায়গায় বসাবো, দেন থিটা, এই থিটাটা বসিয়ে দেব। তারপর এটাকে ক্যালকুলেশন করলে শুধু মান মান মান, তিনটি মানের গুণফল একটি মানই পাবো। যেমন কীরকম 3 ইন্টু 2 ইন্টু 2, এটা যদি গুণই করি তাহলে দেখুন কত আসে 12। তাহলে এটাও হলো শুধু একটি মান, তাহলে আমরা এটা শুধু মান পাবো। তাহলে এইখানে আমার এটা কিন্তু ভেক্টর গুণ হচ্ছে না, ক্রস গুণ হচ্ছে না, কারণ আমরা জানি কি
ক্রস গুণের সাথে মানের সাথে দিক থাকে। তাহলে আমি এই জায়গায় মানের সাথে দিক দিয়ে দিব একটি একক ভেক্টর। এখন এটা কার একক ভেক্টর? অবশ্যই এ ক্রস বি এর একক ভেক্টর। এখন আমরা কোনো কিছুর একক ভেক্টর কিভাবে নির্ণয় করি? ধরুন সাপোজ এ এর একক ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করব? এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলেই আমরা একক ভেক্টর পেয়ে যাব। এটাকেই আমি বলতে পারি এখন এটা। তাহলে আমরা যদি এটার একক ভেক্টর নির্ণয় করতে চাই তাহলে আমরা এটার একক ভেক্টর কিভাবে নির্ণয় করব? এটার একক ভেক্টর হবে এই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দেব। এই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দেব। মডুলাস দেওয়া মানে কি? তার মান দিয়ে ভাগ করা একই জিনিস, জাস্ট আমরা তার মান দিয়ে ভাগ করে দেব। এইভাবেই কিন্তু আমরা নর্মালি ভেক্টরের গুণগুলো করে থাকি, জাস্ট এই সূত্রগুলো দিয়েই। আমার বাকি সূত্রগুলো লাগে না, জাস্ট এই 4টি সূত্র দিয়ে আমরা ভেক্টরের গুণ করে থাকি। এখন আমি এই 4টি সূত্র দিয়ে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করব? নর্মালি আমি যখন বলি এই দুটি ভেক্টর এখন লম্ব কিনা এটা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে আমি কিভাবে বের করব? দেখুন, আমি আপনাদেরকে বলেছি, ধরুন সাপোজ আমি দুটি ভেক্টর নিচ্ছি, উদাহরণ নিয়ে নিচ্ছি। একটি ভেক্টর ধরে নিলাম 8i প্লাস 4j প্লাস 6k। আমি ধরে নিলাম এটা একটা ভেক্টর প্লাস 6k। এখন আরেকটি ভেক্টর নিলাম বি ভেক্টর আমি দিলাম এখানে 4i প্লাস 2j প্লাস 3k। এখন আমি জিজ্ঞাসা করলাম এই দুটি ভেক্টর লম্ব কিনা, তাহলে আপনি কিভাবে করবেন? দেখুন, আমি কিন্তু আগে বলেছিলাম এই দুটি ভেক্টরের কোণ না দেওয়া থাকলে আমরা এইভাবে করে ফেলব, আর যদি কোণ দেওয়া থাকে তাহলে এইভাবে করব। কিন্তু এখন আপনাকে আমি যেই কোশ্চেনটি করেছি সেই কোশ্চেনটি একটু বুঝুন। আমি বলতেছি এই দুটি ভেক্টর লম্ব কিনা, তাহলে আমি কি বের করতে বলতেছি? আপনাকে কোণ বের করতে বলতেছি। আমি কিন্তু আপনাকে এই থিটাটা বের করতে বলতেছি। তাহলে আপনি এটা কিভাবে বের করবেন? তার আগে আমি একটা জিনিস বলে দিই, আমরা যত কোশ্চেন পাবো বইয়েতে যদি কখনো লম্ব কথা থাকে তাহলেই মনে রাখবেন ডট গুণফল করব। কখনো যদি লম্ব কথা থাকে তখনই আমরা ডট গুণফলটা করব। কখনো লম্ব কথা থাকলেই আমরা ডট গুণ করব। আর যদি কখনো সমান্তরাল কথা থাকে তখনই আমরা ক্রস গুণফল করব। এবং এটা কেন করব সেটাই এখন আমি আপনাদেরকে একটু বলি। দেখুন, আমরা যদি ডট গুণফলের ক্ষেত্রে লম্ব করতেছি এবং সমান্তরাল কথা থাকলেই ক্রস গুণফল করতেছি, এর মেইন কারণ হলো একটাই, আপনি যদি এটাকে ডট গুণফল করেন, ধরুন সাপোজ এই একটি ভেক্টরই হোক বা যে কোনো একটি ভেক্টরই হোক, আপনি ডট গুণফল করতে চাচ্ছেন এবং এই ডট গুণফলের মান কখন শূন্য হবে একটু চিন্তা করে দেখুন তো। ধরুন সাপোজ এই ডট গুণফল এ ডট বি, আমরা এর মান এই জায়গায় বসাবো, এই ভেক্টরের মানই আমি তো এই জায়গায় বসাবো, দেন বি ভেক্টরের মান আমি এই জায়গায় বসাবো। তারপর কস, যখন আমরা কস বসাবো, আর দেখুন এই জায়গায় একটা এ ভেক্টর এদিকে নিলাম আর একটি বি ভেক্টর এদিকে নিলাম, আমরা তো তখনই বলতে পারি এরা পরস্পর লম্ব। আদারওয়াইজ কি আমি এদেরকে বলতে পারবো না? তাহলে এরা লম্ব হইতে গেলে এদের কোণ কত ডিগ্রি হইতে হবে? 90 ডিগ্রি হইতেই হবে। তাহলে দেখুন, এখন আমরা cos 90-র মানটা আমরা কত পাই? cos 90-র মান পাই আমরা 0। তাহলে এইখানে যদি আমি cos 90 ডিগ্রি বসাই তাহলে দেখুন তো এটা 0 হয়ে যাবে। এইদিকে যাই থাকুক না কেন সেটার সাথে যদি আমি গুণ করি, সেটার সাথে যদি আমি 0 গুণ করি তাহলে আমার লাস্টে কি আসবে? 0ই আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডট গুণফল শূন্য হলে সেটা হবে কি? লম্ব।
কারণ এই জায়গা থেকে আমরা এই বিষয়টা সিদ্ধান্তে যেতে পারি ডট গুণফল শূন্য হলে লম্ব। আপনার এত ক্যালকুলেশন মনে রাখার দরকার নেই, আপনি জাস্ট একটি কথাই মনে রাখবেন, কখনো যদি লম্ব কথা বলে তাহলে আমরা ডট গুণফল বের করব এবং ডট গুণফল বের করে ওইটা শূন্য কিনা চেক আপ করবো। যদি শূন্য হয় তাহলে তারা পরস্পর লম্ব। আর যদি সমান্তরালের কথায় আসি তাহলে দেখুন কিভাবে হবে। সমান্তরাল মানে কি? এদের মধ্যবর্তী কোণ কত? সমান্তরাল মানে এদের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি, কারণ একটা আরেকটার উপর আছে, এটাই তো সমান্তরাল বোঝায়, তখন এদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তাহলে আমি দুটি ভেক্টর সমান্তরাল কিনা সেটা কিভাবে চেক করব? এ ভেক্টর বি ভেক্টর এরা পরস্পর সমান্তরাল কিনা। তখন দেখুন আমি যদি এই সূত্রটাই নেই, নর্মালি এ ক্রস বি, তখন এ এর মান বসালাম, এ এর মান যাই কিছু থাক একটা মান হবে, বি এর একটা মান বসালাম, বি এর মান যাই কিছু হোক না কেন সেটা কিন্তু একটি মান হবে। তারপর আমরা সাইন 0 ডিগ্রি বসাইলে তখন সাইন 0-র মান কত? 0। তাহলে এটা এ বি থাকলো ইন্টু 0, তাহলে সেটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা এটা সিদ্ধান্তে যেতে পারি সমান্তরাল ভেক্টর কখন হবে? যখন এদের ক্রস গুণফল 0 হবে। তাহলে আমরা এই কথাতে যেতে পারি। এখন আসি এইখানে আরেকটি ব্যাপার হলো যে আমার এই দুটি ভেক্টর লম্ব কিনা সেটা আমি চেক আপ করবো কীভাবে? তাহলে এই দুটি ভেক্টর লম্ব কিনা এই কথা বলা মাত্রই আমাকে যেটা করতে হবে, লম্ব কিনা সেটা বলা মাত্রই আমাকে ডট গুণফল বের করতে হবে। তাহলে আমি ডট গুণফল বের করতে হবে। এটা লম্ব কিনা আমি কিভাবে নির্ণয় করতে পারি? যদি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, যদি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তখনই আমি এদেরকে বলতে পারি লম্ব। আর 90 ডিগ্রি হওয়ার শর্ত হলো এদের ডট গুণফল 0 হতে হবে। তাহলে আমি এদের ডট গুণফলটা বের করব। ডট গুণফল যদি 0 হয় তাহলে এরা 90 ডিগ্রি, তাহলে এরাই লম্ব। আমি এটার এখন ডট গুণফল বের করি। তাহলে আমি এটা ডট গুণফল কিভাবে বের করব? এটা যদি আমি সি কিউ এর ক্ষেত্রে করতে চাই, লং প্রসেসটা আমি দেখাচ্ছি। জাস্ট আমরা এটার ডট দিব, ডট দেওয়ার পর এইখানে আমরা এই সূত্রটি বসাবো, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তারপর এইখানে আমরা এই প্রসেসটি করব 8 ইন্টু 4, তারপর প্লাস 4 ইন্টু 2, তারপর প্লাস 6 ইন্টু 3। এখন এটা যা আসবে তাই। এটা যদি 0 হতো, এটা যদি 0 হতো তাহলে আমি বলতাম কি এরা লম্ব। যেহেতু এটা 0 না, তখন আমি বলবো এরা পরস্পর লম্ব নয়। তাহলে এখন এই কোশ্চেনটাই যদি রিপিট আমি এমসিকিউ এর ক্ষেত্রে করতে চাই তাহলে কিভাবে করতাম? জাস্ট এই লাইনটি করতাম, জাস্ট এইভাবে করতাম, মুখে মুখে করতাম। ফার্স্টে আমি এটাকে গুণ করতাম, 4 8 32 প্লাস করে দিতাম, এখানে প্লাস আছে, প্লাস 8, 32 আর 8 কত? 40, 40 আর 18, তার মানে 58। 58 একটি 0 না, 58 যদি 0 হতো তাহলে এটা লম্ব হতো, যেহেতু 58 0 না, সো এরা লম্ব না। এভাবে কিন্তু আমি মুখে মুখে করে ফেলতে পারি এমসিকিউ এর ক্ষেত্রে। এখন আসি নর্মালি এদের সিকিউ। এই দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কি না এটা আমি কিভাবে করব? এই এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল কিনা, তাহলে আমাকে কি প্রসেসে করতে হবে? এটা বের করতে হবে। কারণ কি আমরা জানি এটার গুণফল যদি 0 হয়, এটার ভেক্টরের মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এরা সমান্তরাল। তাহলে দেখুন আমি ফার্স্টেই এটার একটা স্ট্রাকচার ক্রিয়েট করবো এই ক্রস গুণফলের সূত্রের মতন। আমি সিকিউটা করতে চাচ্ছি, তাহলে আমি সিকিউটা কিভাবে করব? একটু লং হবে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। ফার্স্টেই আমি এটার ক্রস গুণফল যেহেতু করতে চাচ্ছি, তাহলে আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর দেব। এইখানে আই জে কে দিয়ে দিব সূত্র অনুযায়ী, কারণ আমি সূত্রের মাঝখানে দিকগুলা ফিক্সড করেছি। এখন আই এর সহগ কত? 8, তাহলে আই এর নিচে বসিয়ে দেব। জে এর সহগ কত? 4, তারপরে 6 এর সহগ কত? কে এর সহগ কত? 6, দেন আই এর সহগ 4, তারপরে জে এর সহগ 2, তারপর কে এর সহগ 3। এখন এটার ক্রস গুণফল করব। এই ক্রস গুণফলের নিয়মটি কি?
নির্ণায়কে যেভাবে আমরা করি সেই প্রসেসেই করব। এবং এটা করার পর এটার মান যদি একদম মান, কারণ এটা করার পর তো আমরা পাবো একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি। ওই ভেক্টর রাশিকে আমরা কিভাবে মান বের করি? এই যে এই সূত্র দিয়ে বের করব। ওই ভেক্টর রাশির মান বের করার পর এই মানটা যদি শূন্য পাই তখন আমরা বলবো এরা পরস্পর সমান্তরাল। এখন একটি কমন কোশ্চেন, যেই কোশ্চেনটি আপনি যে কোনো ভার্সিটির অ্যাডমিশনে দিতে গেলে আপনি এই কোশ্চেনটি পাবেনই। নর্মালি দেখা গেছে এই 4টি থেকেই ওই কোশ্চেনটি সবচেয়ে বেশি আসে। আপনি যদি 10টা ভার্সিটিতে পরীক্ষা দেন তাহলে মিনিমাম একটা ভার্সিটিতে পাবেন। তাহলে দেখুন, বা আপনি ইন্টারমিডিয়েটের যদি এইচএসসি পরীক্ষাটা দিতে চান, বোর্ড পরীক্ষাটা, ওই ক্ষেত্রেও পাবেন। বা আপনার কলেজে বা আপনার প্রতিষ্ঠানে আপনি যখন কোনো পরীক্ষা দিবেন ওই এমসিকিউটা ম্যাক্সিমাম টাইমেই পাবেন। তাহলে আমরা ওই এমসিকিউটা সলভ করি। ধরুন সাপোজ এই জায়গা আমি এই ভেক্টরটা যে লিখেছি, এই ভেক্টরের এই জায়গায় আমি এই 4টাকে মুছে দিলাম। এই 4টাকে আমি মুছে দিয়ে এই জায়গায় এ বা এম দিয়ে দিলাম। আমি ধরুন এই জায়গায় এম দিয়ে দিলাম। এই 4টাকে মুছে আমি এই জায়গায় এম দিয়ে দিলাম। এখন আমি আপনাকে বললাম যে এরা পরস্পর লম্ব হলে, ফার্স্ট একটি কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, এ ভেক্টর এ এবং বি ভেক্টর এরা লম্ব হলে, এরা পরস্পর লম্ব হলে এম এর মান কত? এম এর মান কত? এই হলো একটি কোশ্চেন। আরেকটি কোশ্চেন হলো এরা পরস্পর সমান্তরাল হলে, এ এবং বি ভেক্টর এরা পরস্পর সমান্তরাল হলে এম এর মান কত? এম এর মান কত? আপনার কিন্তু এই দুটি কোশ্চেনই আপনি দেখবেন বারবার আসতেছে। তাহলে এই দুটি কোশ্চেনের আমরা দুইটি প্রসেসই করব। একটি হলো সৃজনশীল করার জন্য সিকিউ প্রসেস, আর একটি হলো শর্টকাটে কিভাবে আপনি মুখে মুখে আনসারটা বলে দিতে পারবেন। আপনি একটা ম্যাথ দেখা মাত্রই কিভাবে বলে দিতে পারবেন এম এর মান কত, এই ক্ষেত্রে এম এর মান কত, আপনি এটা কিভাবে মুখে মুখে বলে দিতে পারবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তাহলে ফার্স্টেই আসি আমরা সিকিউ প্রসেসে চলে যাই। আমি সিকিউ প্রসেসটা কিভাবে কমপ্লিট করব সেই প্রসেসে চলে যাই। তাহলে আমি এই ক্ষেত্রে সিকিউ প্রসেস সলভ করতে গেলে আমি এই দিকের এগুলো মুছে দিচ্ছি। আমাকে জাস্ট মনে রাখতে হবে এদের গুণফল, ডট গুণফল যদি শূন্য হয় তাহলে এরা লম্ব, আর ক্রস গুণফল শূন্য হলে এরা পরস্পর সমান্তরাল। তাহলে আমি এম এর মান বের করব। আমার ফার্স্ট কোশ্চেনটি কী ছিল? এম এর মান কত? এই দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে, এম এর মান কত? তাহলে আমার এই দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে আমার লম্ব হওয়ার সূত্র কোনটা? জাস্ট এইটার সমান সমান 0 হতে হবে। তাহলে আমি এটার ক্যালকুলেশনটা এইভাবে করব। ফার্স্টে আমি এই ভেক্টরের মানটা বের করে নেব, এ ডট বি। এখন যদি আমি এটার মান বের করি এরকম আসবে 4 প্লাস m ইন্টু 2 প্লাস 6 ইন্টু 3, এটা আসবে। জাস্ট আমি উপরে সূত্রটা লিখলাম না, আপনারা সিকিউ করার সময় উপরে সূত্রটা লিখে নেবেন, দেন পরে এই লাইনটি করবেন। তারপর এখন এটার ক্যালকুলেশন করলে কত আসে? তারপরে হলো 2m প্লাস এদিকে 18। তাহলে আমরা আসতেছে এদিকে 2m প্লাস 50। তাহলে আমরা এদের ডট গুণফল পেলাম এটা। এখন লম্ব হওয়ার শর্ত কি? এই ডট গুণফলের মান শূন্য হতে হবে। লম্ব হওয়ার শর্ত হলো এ ডট বি, এদের মান শূন্য হতে হবে। তাহলে আপনি এদের মান শূন্য কিভাবে বানাবেন? তাহলে এইটুকু ইকুয়াল টু শূন্য, কারণ এ ভেক্টর এদের মান শূন্য হতে হবে। তার মানে আমরা এই শর্ত সাপেক্ষে আমি যেটা পাচ্ছি এইটুকু ইকুয়াল শূন্য। কারণ কিভাবে? কারণ এটা সমান সমান যদি এটা হয় তাহলে এটা সমান সমান যদি এটা হয় তাহলে এটা সমান সমান এটা হলে আমরা এটা সমান সমান এটা লিখতে পারি। এই হিসাবে আমরা এটা লিখলাম। এখন এই জায়গা থেকে এম এর মান কত আসতেছে? এম এর মান আসতেছে ওইদিকে -50/2, তার মানে -25।
তাহলে আমি যদি m এর মান -25 দিই তাহলেই কিন্তু এই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এখন এটা তো একটা সিকিউ প্রসেস, একটা লং প্রসেস, এতটুকু বড় প্রসেস তো আপনি আর এমসিকিউ করতে গেলে করবেন না, তাহলে আপনি শর্ট করে এটাকে কিভাবে আনসার বলবেন? তাহলে এটাকে আনসার বলার জন্য আপনি যে প্রসেসটিতে যাবেন সেই প্রসেসটি হলো ফার্স্টেই আপনি এটা করবেন, এইখানের এই গুণটা করবেন 4×32, তারপরে এইখানে বসাবেন +2m, তারপরে এটা বসাবেন 3 6 18 = 0। এখন এই জায়গা থেকে m এর মান বের করবেন, m এর মান হবে -50/2, তার মানে -25। আপনি জাস্ট এই ক্যালকুলেশনটুকু করবেন, এই ক্যালকুলেশনটুকু করলেই কিন্তু আপনি এই এমসিকিউ এর আনসারটুকু পেয়ে যাবেন। তাহলে এভাবে আপনি লম্ব কিনা এই কোশ্চেনটির কিন্তু সমাধান করে ফেলতে পারতেছেন। এখন আসি ওই সেকেন্ড কোশ্চেন, এরা পরস্পর সমান্তরাল হলে এরা পরস্পর সমান্তরাল হলে m এর মান কত? এরা পরস্পর সমান্তরাল হলে m এর মান কত? তাহলে আমি এটা কিভাবে করব? দেখুন, এটা করার জন্য কিন্তু আপনাকে অনেক লম্বা একটি প্রসেসে যেতে হবে এবং সৃজনশীলের ক্ষেত্রে ওই প্রসেসটি আপনাকে ফলো করতে হবে। দেন আপনি যখন এমসিকিউ করবেন, এই লম্ব কিনা এটা করতে গিয়ে যতটুকু ক্যালকুলেশন করতে হয়েছে অতটুকু ক্যালকুলেশনও কিন্তু আপনাকে করতে হবে না। তাহলে সেটা কিভাবে করবেন সেটাই এখন দেখাচ্ছি। ফার্স্টেই এটার একটা স্ট্রাকচার ক্রিয়েট করে নিতে হবে ক্রস গুণফলের। তাহলে এটা স্ট্রাকচার আমি যদি ক্রস গুণফলের ক্রিয়েট করতে চাই তাহলে আমি কিভাবে করব? a ক্রস b দিব, a ক্রস b দেওয়ার পর এই জায়গায় i, এই জায়গায় j, এই জায়গায় k দেব, দেন 8 বসাবো, তারপর m, তারপর 6, তারপরে এই ক্ষেত্রে 4, এটা 2, এটা 3 বসানোর পর এটাকে আমি নির্ণায়ক অনুযায়ী সমাধান করব। নির্ণায়কের ক্ষেত্রে সমাধান করতে গেলে আমি যে প্রসেসটা মনে করি, ধরুন আপনি নির্ণায়ক পারেন না, তখন আপনি কিভাবে সমাধান করবেন? তখন আপনি যেভাবে সমাধান করবেন, এটাকে মনে মনে প্লাস ধরে নেবেন, এটাকে মনে মনে মাইনাস ধরে নেবেন, এটাকে মনে মনে প্লাস ধরে নেবেন। এই প্লাস মাইনাসটার পরীক্ষায় লেখার দরকার নাই, এটা আপনি মনে মনে ধরে নেবেন। ধরে নেওয়ার পর আপনি যেটা যেভাবে ক্যালকুলেশন শুরু করবেন, ফার্স্টেই এই জিনিসটা শুরু করবেন, এই আই লিখবেন। আই লিখলে আয়ের সারি কলাম বাদ, আয়ের সারি আয়ের কলাম যদি আপনি বাদ দেন তাহলে থাকবে কি? আয়ের সারি আয়ের কলাম বাদ দিলে আপনার থাকবে m264, জাস্ট এইটা থাকবে m623। আয়ের সারি কলাম বাদ, আয়ের কলামও বাদ, আয়ের সারিও বাদ, তাহলে থাকবে এই m, তারপরে এই 6, তারপরে 2, তারপরে 3। এখন আপনি এটাকে ক্যালকুলেশন করুন এইভাবে, এদের গুণফল বিয়োগ এদের গুণফল, এদের গুণফল বিয়োগ এদের গুণফল। তাহলে আমি কি পাচ্ছি? 3m বিয়োগ 12, এটা পাচ্ছি 3m বিয়োগ 12। দেন পরবর্তী জিনিসটাতে আসি, এইখানে আছে -j, আমি মনে মনে মাইনাসটা দিয়েছি, এটা কিন্তু অরিজিনালি মাইনাস না, আমি নির্ণায়ক করার ক্ষেত্রে মনে মনে মাইনাসটি দিয়েছি। তাহলে আমি দিলাম কি -j, -j দেওয়ার পর আমাকে j এর কলাম j এর সারি বাদ দিতে হবে, j এর কলাম j এর সারি বাদ দিতে হবে। তাহলে আমি j এর কলাম j এর সারি বাদ দিলে থাকবে কি? দেখুন 8 থাকবে, তারপর 6 থাকবে, তারপর 4 থাকবে, তারপর 3 থাকবে। এই চারটি জিনিসই থাকবে, কারণ j এর কলাম j এর সারি তখন থাকবে 8 6 3 4, 8 6 3 4। আমি এই জিনিসটাই লিখলাম। এখন এদের গুণফল বিয়োগ এদের গুণফল, তাহলে দেখুন 3 8 24, 24 থেকে যদি আমি বিয়োগ করে দিই, এইখানেও হচ্ছে 4 6 24, আমি এটা বিয়োগ করে দিলাম। দেন আমরা লিখব কে, সেই ক্ষেত্রে হবে কি? প্লাস কে, আমি এইখানে প্লাস কে লিখলাম। প্লাস কে লেখার পর কে এর সারি কে এর কলাম বাদ দিব, কে এর সারি কে এর কলাম বাদ দিব। তাহলে কে এর সারি কে এর কলাম বাদ দিলে থাকেই এইটুকু, তখন আমরা এদের গুণফল করে দেব। তাহলে কি হবে? 8 দুগুণে 16 মাইনাস করে দেব 4m, 8 দুগুণে 16, তারপরে আমি করব 4m। তাহলে আমি কে এর সারি কে এর কলাম বাদ দিয়ে এখানে লিখলাম 16, তারপরে আমি লিখলাম 4m। ওকে, এখন এটা দেখুন কিন্তু একটা ভেক্টর,
কিভাবে ভেক্টর? আপনি যদি এটাকে ভেক্টর বলেন তাহলে এটাও একটা ভেক্টর রাশি, কারণ এটাকে যদি ভেক্টর বলেন এটাও একটা ভেক্টর রাশি। কিভাবে? আপনি দেখুন, এটা হলো ওই ax, তারপর একটা i আছে, তারপর এটা মাইনাস, নো প্রবলেম, আপনি একটি মাইনাস দিলেন, তারপর এটা হলো ay, তারপরে j আছে, তারপর এটা হলো az, তাহলে এটা যদি az হয় এটা হলো k। আপনি এটাই তো একটা ভেক্টর রাশি বলেন। তাহলে আমরা একটা ক্রস গুণফল করে কিন্তু একটা ভেক্টর রাশি পেলাম। তাহলে সেই ভেক্টর রাশিটা কি এখন? তাহলে ভেক্টর রাশিটা এখন আমার কি দেখুন, 3m - 12, এটা i। এখন দেখুন এই জায়গায় 24 থেকে 24 বাদ দিয়ে দিলে কত হবে? 0। তাহলে 0-র সাথে যে গুণ করলে কত হয়ে যাবে? 0, তার মানে -0। এই শূন্যটা তো আর আমার লেখার দরকার নাই, তাহলে আমি এটা লিখলাম না, দেন আমি দেব প্লাস। প্লাস দেওয়ার পর এই মানটা পাবো, এই মানটা হলো আমার 16 - 4m, এটা আমি দিয়ে দিলাম k। এটাই এখন আমার একটা ভেক্টর রাশি। সেই ভেক্টর রাশিটা কি? a ইন্টু a ক্রস b। এখন এই a ক্রস b, এই ভেক্টর রাশি থেকে আমি এখন m এর মান বের করব। এখন আপনি m এর মান কীভাবে বের করবেন? ফার্স্টেই এই ভেক্টর রাশির যেটা কাজ করবেন, এই ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করে দেবেন, তার মান দিয়ে ভাগ করে দেবেন, এই ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করে দেবেন। এখন আপনি এটার মান বের করার প্রসেসটা জানেন বা জানেন, এই প্রসেসে করতে পারেন, তবে এই লং প্রসেসে যাওয়ার দরকার নেই। আপনি কিন্তু আরেকটি প্রসেস করতে পারেন, সেই প্রসেসটাও আমি দেখাচ্ছি। তারপরে আমি একটা শর্ট প্রসেস দেখাবো এখান থেকেও কীভাবে আপনি শর্টভাবে করতে পারবেন। ধরুন আমরা কি জানি, এই ক্রস গুণফলের মান 0 হলে, ক্রস গুণফলের মান 0 হলে এরা পরস্পর সমান্তরাল হবে, এই ব্যাপারটা জানি। তখন আপনি এই ক্রস গুণফলের মানটি 0 লিখুন, শর্ত সাপেক্ষে এদিকে লিখুন, শর্ত সাপেক্ষে, আপনি শর্ত সাপেক্ষে যেটা লিখবেন ক্রস গুণফলের মান 0, তাহলে এটা যদি ax হয় আর এটা যদি az হয়, তাহলে আপনি এটার মানটা কিভাবে বের করেন? এইভাবে, ax স্কোয়ার az স্কোয়ার, এই প্রসেসটাকে, তার মানে এটার মান হবে কত? 0। তাহলে আমি এইভাবে করে ফেলবো, যেটা 3m - 12, তারপর এটা স্কোয়ার প্লাস 16 - 4m, এটা স্কোয়ার রুট ওভার দিব, ইকুয়াল টু 0 লিখব। এখন রুটটা সরিয়ে দেব, রুটটা সরিয়ে দিলে আমার যেটা আসবে 3m - 12, তারপর প্লাস 16 - 4m, তারপর ইকুয়াল 0। দেন এটাকে আমরা ভ্যানিশিং করি বা ফিনিশিং বা আপনার মিডিল ফ্যাক্টর বা অপোনেন্ট বা যে কোনো একটা প্রসেসে প্রতিস্থাপন করে হলেও আপনি কিন্তু এই জায়গা থেকে m এর মান বের করতে পারবেন। তাহলে যাই হোক, এটা কিন্তু লং প্রসেস, আমি বলবো না এই প্রসেস আপনাকে কখনো করতে। আমি আরেকটি প্রসেস দেখাবো যেটা আপনি করবেন। এই জায়গাতে আসার পর, এই জায়গাতে আসার পর আপনি m এর মান বের করতে চাচ্ছেন, এই জায়গাতে আসার পর আপনি m এর মান বের করতে চাচ্ছেন। আপনি সৃজনশীলের ক্ষেত্রেই, সিকিউ এর ক্ষেত্রেই এই জায়গা থেকে কিভাবে মানটা বের করবেন? এই জায়গা থেকে মানটা বের করার হলো সহগ সমীকৃত করতে হবে। i এর পূর্বের টুকু সহগ সমীকৃত করতে হবে, j এর পূর্বের টুকু সহগ সমীকৃত হবে, k এর পূর্বের টুকু সহগ সমীকৃত হবে করতে হবে। এখানে যেহেতু j নাই, তাহলে আমরা বলতে পারি i এবং k এর সহগ সমীকৃত করে পাই। i এবং k, যেহেতু j নাই, আমরা এটা বলতে পারি i এবং k এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। তাহলে সহগ সমীকৃত ব্যাপারটা কি? এইটুকু 0, এইটুকু 0, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 3m - 12 ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে m ইকুয়াল টু কত? 4। আবার এটার ক্ষেত্রে বলতে পারি এটা ইকুয়াল টু 0, কারণ কি? k এর সহগ সমীকৃত করতেছি, তাহলে -4m ইকুয়াল টু 0। এই ক্ষেত্রেও m ইকুয়াল টু কত? 4। তাহলে কিন্তু আমি এই দুইটা মানই 4 পাবো এবং আমি বলতে পারি এটা 4। তাহলে আমি এইভাবে কিন্তু ক্যালকুলেশন করেই
আমি এটার সিকিউর প্রসেসটা করতে পারি। যাই হোক, আপনাকে আমি 3টা প্রসেস দেখানোর চেষ্টা করলাম। 3টা প্রসেসের মাঝখানে আমি মনে করি আপনি যদি এই প্রসেসটিতে সিকিউ আনসার করেন তাহলে আপনার সময় কম লাগবে এবং আপনার ভুল হবে না। কারণ আপনি মিডিল ফ্যাক্টর এবং ভ্যানিশিং বা এইগুলো করতে গেলে অনেক সময় জটিল মেকানিজমে চলে যেতে হবে, তখন আপনার প্রবলেম হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন, ফার্স্টেই নির্ণায়ক করবেন। নির্ণায়ক করার পর আপনি এইটুকুতে আসতে পারলেই হলো। আসা মাত্রই আয়ের পূর্বে যা থাকবে তা টোটাল হয়ে যাবে শূন্য, যে কে এর পূর্বে যা থাকবে তার টোটাল হয়ে যাবে শূন্য, যে এর পূর্বে যা থাকবে তার টোটাল হয়ে যাবে শূন্য। এটাই হলো সহগ সমীকৃত করে পাই। তাহলে আমরা এভাবে সহগ সমীকৃত করে কিন্তু সমান্তরাল কিনা এটা চেক আপ করে ফেলতে পারি। যাই হোক, এখন এই কোশ্চেনটি যদি আপনার এমসিকিউয়ে আসে, আপনার এটা করতে তো প্রায় মেবি 8-10 মিনিট সময় লেগেই যাবে। তাহলে আপনি কি একটা এমসিকিউ এর জন্য 8-10 মিনিট সময় ব্যয় করবেন? আর আপনি তো এত বড় খাতাও পাবেন না যে এটা সলভ করবেন। তখন আপনাকে কিভাবে করতে হবে, তখন আপনি এমসিকিউটা কিভাবে সলভ করবেন সেটাই আমি এখন দেখাচ্ছি। দেখুন, এমসিকিউ সলভ করতে গেলে একদম সহজ একটা চিন্তা করলেই হবে, একদম সহজ একটা চিন্তা করলেই হবে। কি চিন্তাটা? দেখুন, এ ভেক্টরের মানকে বি ভেক্টরের মানের অনুপাত করে দেব। কীরকম? এই 8/4 দেব, 8/4 ইকুয়াল জে এর সহগগুলোর ভাগ করে দেব m/2 এইটুকু। তারপর আবার এটাকে করে দেব 6/3। এখন আপনি যে কোনো 2টি পার্ট নিলেই হবে, হয় এই 2টি পার্ট না হয় এই 2টি পার্ট, কারণ সবগুলো পার্টই সমান সমান। ধরুন আপনি এই পার্টটি নিলেন না, তাহলে আপনি কিভাবে করবেন? দেখুন, এই 8/4 m/2, এখন এটাকে ক্যালকুলেশন করুন। কাটাকাটি করলে 2 হবে, 2 মানে কত? m = 4। আপনি এটাই অনেক আগে ক্যালকুলেশন করে বের করেছেন, এত বড় ক্যালকুলেশন করে বের করেছেন m = 4। আবার এই দিকের সাইডটাতে করুন, আপনি সেম আনসারই পাবেন। ধরুন সাপোজ এই সাইড নিলেন না, আপনি এই সাইড নিলেন, তখন আপনি কিভাবে বের করবেন? দেখুন, এই m/2 আর এইখানে দিলেন 6/3, এটা ইকুয়াল। এখন এটাকে কাটাকাটি করুন, 2 হবে, সো m = 4। আপনি কিন্তু এভাবে m এর মানটা বের করে ফেলতে পারবেন। তাহলে আপনি যেই প্রসেসেই যান না কেন আপনার খুব সহজ হয়ে যাবে। আর আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আর আপনাকে এটা বলতেই হবে না। কারণ কি? দেখুন, এই 8কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2। 2 এর 2 দিয়ে গুণ করবেন, তখন m এর মান হয়ে যাবে 4। বা আপনি এই জায়গা থেকে যদি m এর মান বের করতে চান তাহলে 6কে 3 দিয়ে ভাগ করবেন, হবে কত? 2, এবং 2কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 4। আপনি এই জায়গাতেই চিন্তা করে ওইভাবে বের করে ফেলতে পারবেন। ধরুন সাপোজ এটা 4ই দেওয়া থাকলো, এখন সেম কোশ্চেনটাই আসলো, এটা 4ই দেওয়া রয়েছে, এটা 4ই দেওয়া আছে। এখন বলল যে এটাকে আমি 4 লিখেই এখন জাস্ট এই 6টাকে মুছে দিয়ে বলবো এটা a। এখন আমি বললাম এরা পরস্পর সমান্তরাল হলে এ এর মান কত? তাহলে আমি তো হয়তো 6টা মুছেছি যেহেতু, তার মানে 6ই হবে আনসারটা। এখন এটা শর্টকাটে আপনি নিয়ে আসুন। কিভাবে নিয়ে আসবেন? এ এর মান কত এটাকে ক্যালকুলেশন করুন। এ এর মান কত? আপনি এই 8/4 লিখুন, 8/4, তারপর a/3 লিখুন। দেখুন সহজেই আসতেছে, এইখানে 2, তার মানে 3 দুগুণে 6, তাহলে a = 6। এইভাবে করে ফেলতে পারেন। আবার আরেকটি প্রসেসে যান, এই প্রসেসটুকু ক্যালকুলেশন করুন, দেখুন সেম হয়ে যাবে। এই 4কে 2 দিয়ে ভাগ দিলে দেন a-কে 3 দিয়ে ভাগ দিব, তাহলে এটা কত আসতেছে? 2, তার মানে a = কত আসতেছে? 6, 3 দুগুণে 6। তাহলে আপনি কিন্তু এইভাবে খুব সহজেই আপনি এই এমসিকিউটা সলভ করতে পারবেন। আপনাকে এই ক্যালকুলেশনটুকু করতে হবে না, আপনি এখন থিম করে দেখুন, আপনি এইখানেই করতে পারবেন। কিভাবে করতে পারবেন? দেখুন, এটাকে আপনি ভাগ করতেছেন বা এটাকে আপনি ভাগ করতেছেন, এইখানে একটা ভাগ চিহ্ন দেন, এইখানে একটা ভাগ চিহ্ন দেন। এখন এটাকে এটা ভাগ করলে কত হবে? 2, 2 এর সাথে 3 গুণ করে দেন, তাহলেই হয়ে যাবে। তাহলে a = 6 বের হয়ে যাবে। আপনি কিন্তু এইভাবে এই 2টি পার্ট করে ফেলতে পারতেছেন, যে নর্মালি লম্ব কিভাবে বের করে এবং সমান্তরাল কিভাবে বের করে। এখন আমাদের এই ভেক্টর গুণনের আরও 2টি জিনিস রয়েছে। সেই 2টি জিনিস হলো, একটি হলো লম্ব অভিক্ষেপ, আরেকটি হলো উপাংশ বা অংশক। এই 2টি জিনিস আমি মনে করি সবারই কম বেশি প্রবলেম, আর এই জন্য আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই পরের ভিডিওতে আপনাদের এটা আমি একদম ডিটেলসে দেওয়ার চেষ্টা করব, যে অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ বা উপাংশ অংশক এই ব্যাপারটি নিয়ে আপনি কখনো কোনো কনফিউজ থেকে থাকলে অবশ্যই আমার চ্যানেলের নামটি লিখে রাখুন, কারণ আমি কয়েকদিন পরেই ওই ভিডিওটি আপলোড করব এবং আপনি ওই জায়গা থেকে ওই ভিডিওটি দেখে নিন, বা আপনি আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে সবগুলো ভিডিও
সিরিয়াল ওয়াইজ দেখুন, তাহলে হয়তো আপনি ভেক্টরের সিকোয়েন্সটা মেনটেন করবেন। প্লাস ভেক্টরের সাথে সাথে আপনার জন্য কিন্তু রয়েছে আরও অনেকগুলো ভিডিও সিরিজ, আপনি ওইগুলো ভিডিও সিরিজ দেখেও কিন্তু উপকৃত হতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে আসুন এবং ওই জায়গা থেকে দেখুন যে আপনি কি কি ওইখানে পাচ্ছেন এবং আপনার কি কি আরও দরকার, যেগুলো দরকার ওইগুলো কমেন্টে জানিয়ে দিন, আমি অবশ্যই পরবর্তীতে ওই ভিডিওগুলো মেক করার চেষ্টা করব। আরেকটি কোশ্চেন দেখুন আপনাকে আমি করে যাচ্ছি, ওই কোশ্চেনের আনসারটি আপনি দিন, অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিন ওই কোশ্চেনের আনসারটি। ধরুন সাপোজ এইখানে কে এর মানটা দেওয়াই নেই, কে এর মান দেওয়া নাই, কে বাদ, কে এর মান বাদ। এখন আমি বললাম এটা যদি এ হয়, তাহলে এ এর মান কত হলে এরা পরস্পর সমান্তরাল হবে এবং এ এর মান কত হলে এরা পরস্পর লম্ব হবে। অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন, দেখি কে কতটুকু পারেন। আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।